is our running chapter, and just 2 more classes will be needed for the completion of this part. Our class, I mean, a class chemical change জানা, তার মানে আরেকটা বিগেস্ট চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে কেমিক্যাল চেঞ্জ। এটা আমাদের কলেজ লেভেলে কবে আসবে তার ঠিক নাই, বাট শেষ হওয়া মানে হচ্ছে যে তোমাদের এটা রিজার্ভ রইল, তোমাদের এটা আর্কিভে রইল। তো যাই হোক, এগেইন আই ওয়ান্ট টু সে যে কেমিক্যাল চেঞ্জের একেবারেই ফিনিশিং এ চলে আসছি আমরা লাস্টের দিকে। আর লাস্ট পার্ট হচ্ছে এর হিট অফ রিঅ্যাকশন। মেবি হলেও হতে পারে, মানে দুইটা ক্লাসে হতেও পারে, যেমন আজকের ক্লাস আর পুরো ক্লাস মিলে এটা শেষ হতেও পারে, আবার নাও হতে পারে, তবে ইজিলি এটা দুইটা ক্লাসে হয়। তো সেরকম একটা পার্ট আসলে আমরা স্টার্ট করতে যাচ্ছি, তা হচ্ছে গিয়া হিট অফ রিঅ্যাকশন। হিট অফ রিঅ্যাকশন কি? সিম্পলি হিট অফ রিঅ্যাকশন, যেটাকে আমরা ডেল্টা এইচ দিয়ে এক্সপ্রেস করি। হিট অফ রিঅ্যাকশনকে আমরা ডেল্টা এইচ দিয়েই তো ডিনোট করি। ডেল্টা এইচ এর ভ্যালুই তো হিট অফ রিঅ্যাকশন। ফর এক্সাম্পল, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এর পাশে লেখা আছে ডেল্টা এইচ হচ্ছে 393.5 কিলোজুল পার মোল। এই যে মেনশন করলাম না যে ডেল এইচ ইজ ইকুয়াল টু 393.5 কিলোজুল পার মোল, তাহলে এইটা কি? এই যে 393.5 কিলোজুল পার মোল, এটা হচ্ছে ডেল্টা এইচ বলবা, ঠিক আছে, তবে এটা কি? এটাই তো হিট অফ রিঅ্যাকশন। দিস ইজ দ্য হিট অফ রিঅ্যাকশন, রিমেম্বার। তাহলে হিট অফ রিঅ্যাকশন কি? তার ডেফিনিশন এরকম: at definite temperature, টেম্পারেচার ঠিক থাকতে হবে, কনস্ট্যান্ট টেম্পারেচারে। at a definite temperature the amount of heat, তাহলে at a definite temperature the amount of heat, at a definite temperature the amount of heat which is evolved or absorbed, in a chemical reaction, is called heat of reaction. Remember, তাহলে at a definite temperature the amount of heat which is evolved or absorbed in a chemical reaction is called heat of reaction. At 25 degrees Celsius temperature it is called standard heat of reaction. 25 ডিগ্রি সেলসিয়াসে এটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন। 25 ডিগ্রি সেলসিয়াসে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন। তাহলে ফলো করি আমরা, কার্বন প্লাস অক্সিজেন প্রডিউস করতেছে কার্বন ডাইঅক্সাইড, এটা একটা কমপ্লিট রিঅ্যাকশন। এই কমপ্লিট রিঅ্যাকশনের ডেল্টা এইচ এর ভ্যালু হচ্ছে -393.5 কিলোজুল পার মোল। তাহলে এটা হচ্ছে গিয়া এই রিঅ্যাকশনের হিট অফ রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনের দিস ইজ দ্য হিট অফ রিঅ্যাকশন। তবে হিট অফ রিঅ্যাকশনটাই যদি বলে যে স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশনটাকেই কখন বলে যে এটা স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন? সিম্পলি 25 ডিগ্রি সেলসিয়াসে। 25 ডিগ্রি সেলসিয়াসে যে হিট পাওয়া যাবে, যে হিট ইভলভ হবে, অ্যাবজর্ব হবে, ওই হিটই হচ্ছে গিয়ে তোমার স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন। আর যেটা ট্রু তা হচ্ছে আমরা যে ভ্যালু দেই সেই ভ্যালুগুলো আসলে স্ট্যান্ডার্ড ভ্যালুটাই, ওইটাই স্ট্যান্ডার্ড ভ্যালু। যদি তোমরা দেখো যে ডেল এইচ এর উপরে এরকম একটা নট সাইন আছে, নট সাইন অপশনাল, দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু দিলে কি বুঝবা? দিলে বুঝবা যে এটা স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন মিন করতেছে। ডেল এইচ এর উপরে এরকম একটা নট সাইন থাকলে ধরে নিবা যে এটা স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন কি মিন করতেছে। একেবারেই অপশনাল, আমরা দিবই না। বাট যদি দেখো তাহলে বুঝে নিবা যে এটা স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন। আর আমরা যে ভ্যালুগুলো দিচ্ছি
সেগুলো তো স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশনই দিব আমরা। তাহলে শুধুমাত্র ডেফিনেশনে যদি মেনশন করতে বলে যে স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন কি, তাহলে সেটা 25 ডিগ্রি সেলসিয়াসে মেনশন করতে হবে। আদারওয়াইজ রিঅ্যাকশন হিট অফ রিঅ্যাকশন মানে রিঅ্যাকশনে যে হিট পাওয়া যাবে অথবা যে হিট অ্যাবজর্ব করবে, সিম্পলি ওইটাই হচ্ছে গিয়ে হিট অফ রিঅ্যাকশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি হিট অফ রিঅ্যাকশনের মানে কি। আমরা অনেক আগে থেকেই জানতাম যে হিট অফ রিঅ্যাকশনকে ডেল্টা এইচ দিয়ে আমরা এক্সপ্রেস করি, আর হিট অফ রিঅ্যাকশন মানে হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশন থেকে যে হিটটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি হিট অফ রিঅ্যাকশন। এরপরে যেটা তোমার যে কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ হিট অফ রিঅ্যাকশন, কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ হিট অফ রিঅ্যাকশন এমসিকিউ দিতে পারে। কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ হিট অফ রিঅ্যাকশনের একটা কন্ট্রোলিং ফ্যাক্টর হলো টেম্পারেচার। তার মানে টেম্পারেচার যদি চেঞ্জ করো, টেম্পারেচার যদি ভ্যারি করে, তাহলে একই রিঅ্যাকশনের ডেলিট ভ্যারি করবে। টেম্পারেচার ভ্যারি করলে সেম রিঅ্যাকশন করো তুমি, কিন্তু টেম্পারেচার চেঞ্জ করো, তাহলে তোমার ডেলএইচ এর যে ভ্যালুটা সেটাও কিছুটা ভ্যারি করবে, কিছু হলেও ভ্যারি করবে, খুব বেশি ভ্যারি করবে না কিন্তু করবে, কিছুটা ভ্যারি করবে। নাম্বার 2, ফিজিক্যাল স্টেট। আচ্ছা, ফিজিক্যাল স্টেট একই সাবস্টেন্স, ফিজিক্যাল স্টেট যদি চেঞ্জ করো বা ফিজিক্যাল স্টেটের উপরেও ভ্যারি করে, যেমন একটা রিঅ্যাকশনে ওয়াটার প্রডিউস হয় অথবা একটা রিঅ্যাকশনে ওয়াটারকে ডিকম্পোজ করো, তুমি যদি ওয়াটারকে সলিড ফর্মে নিতে পারো, ওয়াটারকে লিকুইড ফর্মে নিতে পারো, ওয়াটারকে ভেপার ফর্মে নিতে পারো। এখন ওয়াটার যদি সলিড ফর্মে হয়, ওয়াটার যদি লিকুইড ফর্মে হয়, ওয়াটার যদি ভেপার ফর্মে হয়, সেই হিট পাওয়া যাবে না, সেই হিট প্রডিউস হবে না। তার মানে ফিজিক্যাল স্টেটও একটা ম্যাটার করে, টেম্পারেচার ম্যাটার করে। তুমি টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াসে যে হিট পাইবা, তুমি কি আশা করো 50 ডিগ্রি সেলসিয়াসে সেই হিটই পাওয়া যাবে নাকি? না। তাহলে টেম্পারেচার ভ্যারি করলে হিট অফ রিঅ্যাকশন ভ্যারি করবে। ফিজিক্যাল স্টেট যদি ভ্যারি করে, এই যে ফিজিক্যাল স্টেট যদি ভ্যারি করে, এক জায়গায় ওয়াটার হইলো কিন্তু লিকুইড, আরেকটা রিঅ্যাকশনেও ওয়াটার হইলো কিন্তু সেটা ভেপার, একসমান হিট পাওয়া যাবে না, ইকুয়াল হিট পাওয়া যাবে না। হার্ড একটা ফ্যাক্টর আছে কন্ট্রোলিং ফ্যাক্টর হিট অফ রিঅ্যাকশনের, তা হচ্ছে অ্যালোট্রপ। অ্যালোট্রপ, তোমরা জানো যে কার্বন দুইটা ফর্মে থাকে, একটা হলো গ্রাফাইটের কার্বন, একটা হলো ডায়মন্ডের কার্বন। এখন তুমি গ্রাফাইটের কার্বনকে তুমি বার্ন করলা, কার্বন ডাইঅক্সাইড হইলো, আবার ডায়মন্ডের কার্বন নিয়ে বার্ন করলা, কার্বন ডাইঅক্সাইড হইলো। তুমি কি আশা করো একই সমান হিট পাওয়া যাবে? ইকুয়াল হিট, একই রকম রিঅ্যাকশন দেখাবে কিন্তু ইকুয়াল হিট পাওয়া যাবে না। তার মানে অ্যালোট্রপের কারণেও হিট অফ রিঅ্যাকশন চেঞ্জ হইতে পারে। তার মানে কোন কোন ফ্যাক্টর কারণে হিট অফ রিঅ্যাকশন চেঞ্জ হইতে পারে? টেম্পারেচার, ফিজিক্যাল স্টেট এন্ড অ্যালোট্রপ, রিমেম্বার। তাহলে পরে হিট অফ রিঅ্যাকশন কি, স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন কি, কন্ট্রোলিং ফ্যাক্টর কি? হিট অফ রিঅ্যাকশন ডিপেন্ড করে কাদের উপর? হিট অফ রিঅ্যাকশন কিসের উপর ডিপেন্ড করে? টেম্পারেচার উপরে করে। ফিজিক্যাল স্টেট, হ্যাঁ। অ্যালোট্রপের উপরে, ইয়েস। এরপরে তোমরা জানো যে একটা টপিক আছে, তা হলো এক্সোথার্মিক এন্ড এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক এন্ড এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এক্সোথার্মিক রিঅ্যাকশন আর হলো এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশন, এক্সোথার্মিক রিঅ্যাকশন, তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশন তোমরা জানো যে হিট ইভলভ। এক্সোথার্মিক রিঅ্যাকশনে কি হয়? হিট ইভলভ হয়। এক্সোথার্মিক রিঅ্যাকশন কোন টাইপের রিঅ্যাকশন? এক্সোথার্মিক রিঅ্যাকশন কোন রিঅ্যাকশন যেটাতে হিট ইভলভ হয়? এক্সোথার্মিক রিঅ্যাকশন হচ্ছে যে রিঅ্যাকশনে হিট কি হয়? ইভলভ হয়। ফর এক্সাম্পল,
এই যে কার্বন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, কার্বন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, ΔH এর ভ্যালু কত? ΔH এর ভ্যালু হইতেছে -393.5 কিলোজুল পার মোল। তাহলে এটাই একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। দিস ইজ অ্যান এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশন কোন রিঅ্যাকশন? যেটাতে হিট কি হয়? ইভলভ হয়। হিট ইভলভ হয়, ওই টাইপের রিঅ্যাকশন হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। দিস টাইপের রিঅ্যাকশন এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য দুইটা জিনিস মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, total bond energy of reactant higher than total bond energy of product, and similarly মানে at the same time এটা মনে রাখতে হবে bond breaking energy lower than bond forming energy। আচ্ছা, এই জায়গাটা অনেক সময় তোমাদেরকে কনফিউজ করে দেয়, দিতে পারে, কনফিউজ করে দিতে পারে। কিরকম? বললা যে টোটাল বন্ড এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট ইজ হায়ার দ্যান টোটাল বন্ড এনার্জি অফ প্রোডাক্ট। টোটাল বন্ড এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট আর টোটাল বন্ড এনার্জি অফ প্রোডাক্ট বলতে কোন এনার্জিকে বোঝাচ্ছে জানো? এই এনার্জিটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি। এই এনার্জিকে রিমেম্বার, এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এটাকে আমরা বুঝে নিব যে এখানে যে বলা হলো যে টোটাল বন্ড এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট ইজ হায়ার দ্যান প্রোডাক্ট, টোটাল বন্ড এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট ইজ হায়ার দ্যান প্রোডাক্ট, এটা কোন এনার্জি? এটা হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি। এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। আর পটেনশিয়াল এনার্জিকে আমি কিভাবে বলি বুঝো? পটেনশিয়াল এনার্জি বলতে তোমরা কি বুঝবা? পটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে যে মনে করবা এটা হচ্ছে যে তোমার মধ্যে যে এনার্জিটা আছে, তুমি তোমার মধ্যে এই যে এটা একটা সাবস্টেন্স, এর ভিতরে যতটা এনার্জি আছে এর মধ্যে একটা এনার্জি আছে, এইটার ভিতরে একটা এনার্জি আছে। এটা যদি মুভ করতে চায়, তাহলে সে মুভ করার জন্য একটা এনার্জি গেইন করবে, কিন্তু এর ভিতরে কি আছে? একটা এনার্জি আছে। আমার কথাটা বুঝতে চেষ্টা করো। এর মধ্যে এর নিজের মধ্যে একটা এনার্জি আছে। এইটা যদি মুভ করতে চায়, তাহলে মুভ করার জন্য তাকে এনার্জি গেইন করতে হবে। ব্যাপারটা তেমনই, এইটার মধ্যে এনার্জি আছে, এটা মুভ করতে চাইলে একটা এনার্জি গেইন করতে হবে। তাহলে সবার মধ্যেই এনার্জি আছে। এখন আসো, এটার মধ্যে যদি কম এনার্জি থাকে তাহলে মুভ করার জন্য তাকে বেশি এনার্জি অ্যাবজর্ব করতে হবে। আর এর মধ্যে যদি বেশি এনার্জি থাকে তাহলে মুভ করার জন্য তাকে কম এনার্জি অ্যাবজর্ব করতে হবে। বিষয়টা বিজনেস দিয়ে চিন্তা করো, বা একটা কিছু পারচেজ করা দিয়ে চিন্তা করো। একটা জিনিস 1000 টাকা দিয়ে কিনতে হবে, 1000 টাকা। তোমার কাছে যদি 500 টাকা থাকে তাহলে তোমার আর লাগতেছে কত? 500 টাকা। আর তোমার কাছে যদি থাকে 200 টাকা, তোমার ওটা আরো কত লাগতেছে? 800 টাকা। বুঝতে চেষ্টা করো, যার নিজের এনার্জি যত কম, তাকে কি করতে হয়? একটা কাজ করার জন্য তাকে বেশি এনার্জি গেইন করতে হয়। তার মানে আমরা বুঝতে চেষ্টা করি যে সবার নিজের কাছে একটা এনার্জি আছে, সবার নিজের মধ্যে একটা এনার্জি আছে। সেই এনার্জিটাকে বলা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। আমরা যখন বলতেছি টোটাল বন্ড এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট হায়ার দ্যান প্রোডাক্ট, তার মানে রিঅ্যাকট্যান্টের পটেনশিয়াল এনার্জি হায়ার দ্যান প্রোডাক্ট। তার মানে যখন এটা রিঅ্যাকট্যান্ট ছিল তখন তার মধ্যে যত এনার্জি ছিল, যখন সেটা প্রোডাক্টে গেছে, প্রোডাক্টের যারা আছে তাদের কাছে অত এনার্জি নাই। রিঅ্যাকট্যান্ট থাকা অবস্থায় এরা রিঅ্যাকট্যান্ট, এদের কাছে যতটা এনার্জি ছিল, যখন এরা প্রোডাক্টে গেল ওই প্রোডাক্ট ওদের কাছে অত এনার্জি নাই, বা ওদের কাছে অত এনার্জি দরকার নাই। ওরা যতটুকু এনার্জির মালিক, ওরা ততটুকু এনার্জির মালিক। আগে যারা মালিক ছিল তারা তাদের এনার্জির মালিক, পরে যারা হয়েছে তারা তাদের এনার্জির মালিক। এখন যারা রিঅ্যাকট্যান্ট তাদের এনার্জি বেশি ছিল, যারা প্রোডাক্ট হয়েছে তাদের এনার্জি কম।
তাইলে আমি তাহলে বলবো না যে রিঅ্যাকশন প্রোডাক্টে গেল, আগে বেশি এনার্জি ছিল এখন কম এনার্জি, তাইলে রিঅ্যাকশন প্রোডাক্টে যাওয়ার পরে রিঅ্যাকশনের যে বেশি এনার্জি ছিল সেটা কই? রিঅ্যাকশনের হাতে যে বেশি এনার্জি ছিল, ওর কাছে 1000 টাকা ছিল, ওরা ওরা 800 টাকায় আছে। এর কাছে 1000 টাকা ছিল, ওদের কাছে 800 টাকা আছে। তাহলে এর 200 টাকা গেল কই? এর কাছ থেকে 200 টাকা কোথায় গেল? তার মানে ওই টাকাটাই কি করে দিতে, ছেড়ে দিতে, ওই টাকাটাই বের করে দিতে, ওই টাকাটাই বের করে দিতে যেটা হিট হয়ে বের হয়ে আসছে, যেটা হিট হয়ে বের হয়ে আসছে। তাহলে এভাবে ভাবো, রিঅ্যাকটেন্টের টোটাল এনার্জি প্রোডাক্টের টোটাল এনার্জির সাথে যদি হায়ার হয় তাইলেই হিট প্রডিউস করবে। কেন? কারণ রিঅ্যাকটেন্ট প্রোডাক্টে যাওয়ার পরে প্রোডাক্টের এনার্জি যেহেতু কমে গেছে, রিঅ্যাকটেন্টের যে বেশি এনার্জিটা এটা ইভলভ হয়েছে। আচ্ছা, সেকেন্ডটা কি বলতেছি? বন্ড ব্রেকিং এনার্জি লোয়ার দেন বন্ড ফর্মিং এনার্জি। বন্ড ব্রেকিং এনার্জি লোয়ার দেন বন্ড ফর্মিং এনার্জি, এটাও কিভাবে তোমাকে মানে ভ্যালিড করে যে রিঅ্যাকশন এক্সোথার্মিক। এক্সোথার্মিক রিঅ্যাকশনের বেলায় এটাও কারেক্ট, এক্সোথার্মিক রিঅ্যাকশনের টাইমে এটাও কারেক্ট যে বন্ড ব্রেকিং এনার্জি হায়ার দেন বন্ড ফর্মিং এনার্জি। আসো এটা নিয়ে চিন্তা করো, এটাকে সেপারেট চিন্তা করো। বন্ড ব্রেকিং এনার্জি হায়ার লোয়ার দেন বন্ড ফর্মিং এনার্জি, এটার মানে কি জানো? এর মানে হলো এই পাঁচটা হলো তোমার ইনভেস্ট, এই পাঁচটা হলো ইনভেস্ট। বন্ড ব্রেকিং এনার্জি হলো ইনভেস্ট, বন্ড ব্রেক করতে কত এনার্জি দিতে হয়। বন্ড ব্রেকিং এনার্জি মানে হচ্ছে যে বন্ডটা ব্রেক করার জন্য কত এনার্জি দিতে হয়, তাহলে সেটা আমি মনে করলাম ইনভেস্ট। আর বন্ড ফর্মিং এনার্জি মানে কি? বন্ড ফর্ম করার পরে কত এনার্জি পাওয়া গেছে, বন্ড ফর্ম করার পরে কত এনার্জি পাওয়া গেছে, তার মানে এটা রিটার্ন। তাহলে এটা ইনভেস্ট আর এটা রিটার্ন। এখন আসো, ইনভেস্ট কি কম, রিটার্ন কি বেশি? আচ্ছা, ইনভেস্ট কম করে যদি বেশি রিটার্ন পাওয়া যায়, আমরা তাহলে এটাকে কি বলি? প্রফিট। ইনভেস্ট কম করছো, রিটার্ন বেশি পাইছো, আমরা তাহলে কি বলবো? প্রফিট না? তাহলে প্রফিটটা কি? প্রফিটই তো হিট। প্রফিটটা কি? প্রফিটটা কি হিসেবে আসছে আমার কাছে? হিট হিসেবে আসছে। তাহলে এটাও তো ঠিক আছে, এটাও তো একটা কারণ যে হিট কেন প্রডিউস হবে, এটাও কারণ যে হিট কেন প্রডিউস হবে। কারণ তুমি কম হিট অ্যাপ্লাই করছো কিন্তু তার থেকে বেশি হিট পাইছো, তাহলে তো হিট প্রডিউসই হবে। তাহলে এই কথা দিয়ে যেমন বলা যায় যে হিট প্রডিউস হচ্ছে, এই কথা দিয়েও বলা যায় যে হিট প্রডিউস হচ্ছে। কিন্তু এই দুইটা পাশাপাশি দেখলে, এই দুইটা একসাথে দেখলে তোমরা কনফিউজ হয়ে যাও যে কি বলতেছে। বলতেছে টোটাল বন্ড এনার্জি রিঅ্যাকটেন্টের বেশি অথচ বন্ড ব্রেকিং এনার্জি কম, এটা আবার কেমন কথা? টোটাল বন্ড এনার্জি রিঅ্যাকটেন্টের বেশি অথচ বন্ড ব্রেকিং এনার্জি কম, এটা কেমন? আর এই কথাটাই আমি এতক্ষণ ধরে বলতেছিলাম। আমি কি বলছি? যার এনার্জি বেশি তাকে ব্রেক করতে কম এনার্জি দিতে হবে, যাদের নিজেদের কাছে এনার্জি বেশি তাদেরকে ব্রেক করার জন্য তোমাকে কম এনার্জি দিতে হবে, তাকে কাজে লাগানোর জন্য তোমাকে কম এনার্জি দিতে হবে। তাইলে বন্ড এনার্জি রিঅ্যাকটেন্টে যার যত বন্ড এনার্জি বেশি হবে তার জন্য বন্ড ব্রেকিং এনার্জি তত কম হবে, তার জন্য তত কম এনার্জি, তোমাকে ইনভেস্ট কম করতে হবে, তোমাকে কম ইনভেস্ট করতে হবে তার পিছনে, কারণ তার কাছে অনেক টাকা। তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় রিঅ্যাকশন কেন এক্সোথার্মিক হয়, রিঅ্যাকশন থেকে হিট কেন ইভলভ হয়, এন্ড এমসিকিউর অপশনে যদি এটা থাকে এক্সোথার্মিকের বিফরে বা এক্সোথার্মিকের পরে যদি এটা থাকে তাহলে এটা কারেক্ট, এক্সোথার্মিকের পরে যদি এটা থাকে তাহলে এটা কারেক্ট। যদি এটা কোনোভাবে এমন করে দেই, আমি কথার কথা আমি এইভাবে দিলাম, আমি তিনটা অপশনের মধ্যে দুইটা অপশন এভাবে দিলাম, তাহলে তোমার এটা মানতে পারবে না তুমি যে না এটা হবে না। তাহলে খুব সেন্সিটিভ, এই জায়গাটা খুব সেন্সিটিভ। তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশনের টাইমে, এক্সোথার্মিক রিঅ্যাকশনের টাইমে কারেক্ট কি? কারেক্ট হচ্ছে রিঅ্যাকটেন্টের বন্ড এনার্জি প্রোডাক্টের থেকে বেশি। কারেক্ট কি? বন্ড ব্রেকিং এনার্জি থেকে বন্ড ফর্মিং এনার্জি বেশি। এইটাকে চিন্তা করবা এইভাবে, ইনভেস্ট কম রিটার্ন বেশি তাই প্রফিট হয়। আর এইটাকে চিন্তা করবা আগে বেশি এনার্জি ছিল এখন কমে গেছে, বাকিটা কই গেল?
তার মানে দুইটা দিক থেকেই তুমি হিট পাচ্ছ। এই হলো এক্সোথার্মিক রিঅ্যাকশন। এন্ড কেন একটা রিঅ্যাকশন এক্সোথার্মিক? এন্ডোথার্মিক রিঅ্যাকশন না, হিট অ্যাবজর্ব। এন্ডোথার্মিক রিঅ্যাকশনে কি হয়? হিট অ্যাবজর্ব হয়। এন্ডোথার্মিক রিঅ্যাকশনে হিট অ্যাবজর্ব হয়। and the most common example এটা এন্ডোথার্মিকের, this is the most common example. ওকে, তাহলে কি হলো? দিস ইজ অ্যান এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এটা একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। হিট অ্যাবজর্ব হয় তো এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, হিট অ্যাবজর্ব হয় তো এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক রিঅ্যাকশনের টাইমে টোটাল bond energy of reactant, total bond energy of product। আমি কিছু সাইন দিলাম না, ইচ্ছা করে দিলাম না। bond breaking energy, bond forming energy, bond breaking energy, bond forming energy। তাহলে কি হলো? টোটাল বন্ড এনার্জি রিঅ্যাক্টেন্ট পার্টে, রিঅ্যাক্টেন্টের দিকে টোটাল বন্ড এনার্জি, প্রোডাক্টের দিকে টোটাল বন্ড এনার্জি, রিঅ্যাক্টেন্টের সাইডের টোটাল বন্ড এনার্জি এন্ড প্রোডাক্ট পার্টের টোটাল বন্ড এনার্জি। হিট অ্যাবজর্ব করতে, তাহলে টোটাল বন্ড এনার্জি রিঅ্যাক্টেন্টের লোয়ার দেন টোটাল বন্ড এনার্জি প্রোডাক্ট হবে। টোটাল বন্ড এনার্জি রিঅ্যাক্টেন্টের থেকে টোটাল বন্ড এনার্জি প্রোডাক্টে বেশি হবে। এর কাছে 10 টাকা থাকলে ওর কাছে 15 টাকা থাকবে, তাইলেই তো তুমি কোশ্চেন করবা ও 5 টাকা পাইলো কই। এ যদি 10 টাকার কাছে, এর কাছে ছিল 10 টাকা, রিঅ্যাক্টেন্ট যারা ছিল ওদের কাছে ছিল 10 টাকা, সেই রিঅ্যাক্টেন্টটা প্রোডাক্টে যাওয়ার পরে যারা প্রোডাক্ট তাদের হাতে আছে 15 টাকা। তাহলে কথা হচ্ছে যে ওই তারা এক্সট্রা 5 টাকা কই পাইলো, এক্সট্রা 5 টাকা আসলো কোথা থেকে? তার মানে তারা অ্যাবজর্ব করছে। এইভাবে চিন্তা করতে হবে, তাহলে টোটাল বন্ড এনার্জি রিঅ্যাক্টেন্ট লোয়ার দেন টোটাল বন্ড এনার্জি অফ প্রোডাক্ট হবে। তাহলে প্রোডাক্টের বন্ড এনার্জি বেশি মানে ওই বেশিটা সে পেলো কই? আচ্ছা, বন্ড ব্রেকিং এনার্জি আর বন্ড ফর্মিং এনার্জি, ইনভেস্ট রিটার্ন, তাহলে অ্যাবজর্ব করছে না? অ্যাবজর্ব করা মানে তোমার লস, কারণ তোমার থেকে তো নিয়ে গেছে। লস, অ্যাবজর্ব করছে মানে কি তোমার জন্য সেটা লস। তাহলে ইনভেস্ট বেশি করছো, রিটার্ন কম পাইছো। ইনভেস্ট বেশি করার পর বেশি এনার্জি মানে তুমি দিচ্ছ, অ্যাপ্লাই করছো মোর এনার্জি, অ্যাপ্লাই করছো বেশি এনার্জি, কিন্তু পাইছো তার থেকে কম এনার্জি। ইনভেস্ট বেশি করছো, রিটার্ন কম পাইছো, তার মানে লস। বেশি এনার্জি অ্যাপ্লাই করছো কিন্তু তার থেকে কম এনার্জি পাওয়া গেছে, তাহলে আলটিমেট কি হয়েছে? আলটিমেট এনার্জি অ্যাবজর্ব হবে। তাহলে এইটা হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। কেন রিঅ্যাকশন এন্ডোথার্মিক? কখন রিঅ্যাকশনে হিট অ্যাবজর্ব হয়? এন্ডোথার্মিক রিঅ্যাকশনের জন্য কারেক্ট কি? এই হচ্ছে এক্সোথার্মিক এন্ড এন্ডোথার্মিকের আইডিয়া। রিমেম্বার, এক্সোথার্মিক এন্ড এন্ডোথার্মিকের আইডিয়া। ওকে, তাহলে আমরা জানলাম হিট অফ রিঅ্যাকশন, স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন, কন্ট্রোলিং ফ্যাক্টর অফ হিট অফ রিঅ্যাকশন, এক্সোথার্মিক রিঅ্যাকশন, এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এবার শেয়ার করব হলো এনথালপি। ওয়ার্ডটা দেখো, এনথালপি ওয়ার্ড হচ্ছে কি এনথালপি।
আমাদের ওয়ার্ড হলো স্টার্ট করতেছি। এবার কি টপিকটা কি? এনথালপি। ওয়ার্ডটা হলো এনথালপি, রিমেম্বার আমাদের এই ওয়ার্ডটা হলো এনথালপি। এনথালপিকে বলা হয় যে দ্য টোটাল এনার্জি অফ আ সিস্টেম, দ্য টোটাল এনার্জি অফ এ সিস্টেম, দ্য টোটাল এনার্জি অফ এ সিস্টেম। তার মানে হচ্ছে সিম্পলি এটা হচ্ছে যে সিস্টেম বলতে একটা রিয়াকশনকে বোঝায়। সিস্টেম বলতে এখানে একটা রিয়াকশনকে বোঝায়। একটা রিয়াকশনের টোটাল এনার্জি, একটা রিয়াকশনের টোটাল এনার্জি মানে যারা আছে, মানে যারা রিয়াকশন হিসেবে আছে অথবা যারা প্রোডাক্ট হিসেবে আছে। রিয়াকশন হিসেবে আছে বা প্রোডাক্ট হিসেবে আছে। প্রথমে তো রিয়াকশন, রিয়াকশনের পরে কি? প্রোডাক্ট। তো রিয়াকশন হিসেবে আছে অথবা প্রোডাক্ট হিসেবে আছে যারা আছে সিস্টেমের ভিতরে, তাদের টোটাল এনার্জি, ওই সিস্টেমের মধ্যে যত রকম এনার্জি আছে ওই টোটাল এনার্জিকে বলা হয় এনথালপি। টোটাল এনার্জিটাকে বলা হয় এনথালপি। তার মানে এনথালপিকে আমরা এইচ দিয়ে ডিনোট করি, এনথালপিকে আমরা এইচ দিয়ে ডিনোট করি। আর মনে রাখবা যে এনথালপি হলো ই প্লাস পিভি। এনথালপি ইজ ইকুয়াল টু ই প্লাস পিভি। এনথালপি ইজ ইকুয়াল টু ই প্লাস পিভি। তাহলে এটাই হচ্ছে এনথালপি ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু ই প্লাস পিভি। তার মানে দ্য টোটাল এনার্জি অফ এ সিস্টেম, দ্য টোটাল এনার্জি অফ এ সিস্টেম, এটাকে বলা হয় হচ্ছে গিয়া এনথালপি। রিমেম্বার এনথালপি এইচ দিয়ে ডিনোট করা হয়। এখানে একটা ওয়ার্ড হচ্ছে এনথালপেইন। এনথালপেইন গ্রিক ওয়ার্ড। এনথালপেইন মানে হলো টু ওয়ার্ম আপ, টু ওয়ার্ম আপ। এনথালপেইন এই ওয়ার্ডটা হচ্ছে গ্রিক ওয়ার্ড। এনথালপেইন এই ওয়ার্ডটা হচ্ছে কি একটা গ্রিক ওয়ার্ড, যেখান থেকে এনথালপি ওয়ার্ডটা পাওয়া গেছে। এনথালপি ওয়ার্ডটা আসছে এনথালপেইন থেকে। এনথালপেইন হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, আর এই গ্রিক ওয়ার্ডের মিনিং হলো টু ওয়ার্ম আপ, টু ওয়ার্ম আপ। তাহলে মনে রাখবা, একটা এমসিকিউ আমরা দিব মাঝে মাঝে দেই যে এনথালপেইন মানে কি, এনথালপির মানে কি, মানে হচ্ছে টু ওয়ার্ম আপ। গ্রিক মিনিং কি? টু ওয়ার্ম আপ। আর এটা হচ্ছে কি ডেফিনেশন বা কনসেপ্ট অফ এনথালপি, কনসেপ্ট অফ এনথালপি। নাও তোমরা একটা ইকুয়েশনের সাথে ফিজিক্সের তোমাদের পরিচয় থাকবে, তা হচ্ছে কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি। তোমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টার পড়ো, থার্মোডাইনামিক্স। হ্যাঁ, তো থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে দেখবা যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এরকম ল আছে। এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি। যদিও ফিজিক্স এখানে যেন লেটার টেটার চেঞ্জ হতে পারে, ডাব্লিউ থাকে স্যার ওখানে স্যার, মানে কি কি যেন থাকে। হ্যাঁ, এখানে বোধহয় ডেল্টা ই এর জায়গায় বোধহয় কি যেন একটা থাকে, তারপরে এইসব মানে একটু কি যেন আছে। তো যাই হোক, তবে এটাই হলো ল যে কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি। কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি। কিউপিটা হচ্ছে অ্যাপ্লাইড হিট, মনে রাখবা কিউপিটা হচ্ছে অ্যাপ্লাইড হিট, অ্যাপ্লাইড হিট। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এ বলছে যে আমি কতটুকু হিট অ্যাপ্লাই করলাম, সেই হিটটা দুইটা কাজ করবে। একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে, একটা হচ্ছে এক্সটার্নাল কাজ করবে। ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে আর একটা এক্সটার্নাল কাজ করবে। আর এক্সটার্নাল কাজ বলতে বোঝায় তার ভলিউম চেঞ্জ। আর এটা কিউপি মানে কনস্ট্যান্ট প্রেসারে, কনস্ট্যান্ট প্রেসারে। তাহলে কনস্ট্যান্ট প্রেসারে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি। ওকে ফাইন। তাহলে ডেল্টা ই এর জায়গায় আমরা লিখতে পারবো জানো কি? E2 মাইনাস E1, এটা বিফোর এটা আফটার, প্লাস পি V2 মাইনাস V1, এটা বিফোর এটা আফটার। বিফোর আফটার মানে কি? মানে হিট দেওয়ার আগে, হিট দেওয়ার পরে। E2 মাইনাস E1 প্লাস PV2 মাইনাস PV1, তাই না? E2 প্লাস PV2 মাইনাস E1 কমন নিলে E1 প্লাস PV1 হবে। মাইনাসের গুলো একসাথে নিয়ে গেছি, E2 প্লাস PV2 আর মাইনাস কমন নিয়ে E1 প্লাস PV1। আচ্ছা, E প্লাস PV কি? H না? বলে আসছি না যে E প্লাস PV H।
তাহলে E2 হইলে কি হবে H2, আর E1 হইলে কি হবে H1, তাহলে H2 মাইনাস H1। আর তোমরা তো জানো যে H2 মাইনাস H1 মানেই ডেল্টা H। তাহলে কি প্রুফ হলো যে QP ইজ ইকুয়াল টু ডেল্টা H। QP ইজ ইকুয়াল টু ডেল্টা H, এটাই তোমাকে শো করতে বলবে যে শো দ্যাট QP ইজ ইকুয়াল টু ডেল্টা H, শো দ্যাট QP ইজ ইকুয়াল টু ডেল্টা H। তার মানে আমরা যে একটা রিঅ্যাকশনের ডেল্টা H বুঝে আসতেছি, এটা আসলে এনথালপি অফ রিঅ্যাকশন। আমরা বলে আসতেছি না হিট অফ রিঅ্যাকশন, আসলে এটা হচ্ছে এনথালপি অফ রিঅ্যাকশন। হিট অফ রিঅ্যাকশন মানেই হলো এনথালপি অফ রিঅ্যাকশন। ডেল্টা H হচ্ছে এনথালপি অফ রিঅ্যাকশন, যেটা অ্যাকচুয়ালি হিট অফ রিঅ্যাকশন। তাহলে এই জন্যই আমরা বলতেছি যে ডেল্টা H হচ্ছে হিট অফ রিঅ্যাকশন, বাট এট দ্য সেম টাইম এটা হচ্ছে এনথালপি অফ রিঅ্যাকশন। এন্ড ইউ মাস্ট শো যে QP ইজ ইকুয়াল টু ডেল্টা H। এই হচ্ছে এনথালপি। 1 মার্ক কোশ্চেন, হোয়াট ইজ এনথালপি। MCQ এনথালপির মানে কি। 2 মার্ক কোশ্চেন, এটা প্রুফ করো। এর ভিতরেই সব। নাও যেটা শেয়ার করবো তা হলো হিট অফ ফরমেশন। হিট অফ ফরমেশন, রিমেম্বার যে হোয়াট ইজ হিট অফ ফরমেশন। এন্ড যেহেতু এনথালপি জেনে গেছো, তাই এইখানে বলা যেতে পারতো এনথালপি অফ ফরমেশন। এনথালপি অফ ফরমেশন তার মানে হিট অফ ফরমেশন মানেই এনথালপি অফ ফরমেশন। তাহলে হিট অফ ফরমেশন কি? দ্য অ্যামাউন্ট অফ হিট, the amount of heat that evolved or absorbed, the amount of heat that evolved or absorbed when 1 mole of substance is produced from its elementary component is called heat of formation. Is called heat of formation. দেখো যে what is heat of formation? What is heat of formation? This is, you know, the definition of heat of formation. Definition of heat of formation. For example দিয়ে বুঝাই। কার্বন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, delta H is equal to minus 393.5 kilojoule per mole. আচ্ছা, another example, hydrogen plus half mole oxygen, H2O, delta H is equal to minus 285.85 kilojoule per mole. আচ্ছা, মিলিয়ে নাও। কি বলছো? the amount of heat that evolve or absorb, এখানে evolve হইছে, এখানে evolve হইছে, no matter, the amount of heat that evolve or absorb when 1 mole substance, এই যে 1 mole carbon dioxide, 1 mole water, 1 mole of substance, 1 mole carbon dioxide, 1 mole water here is produced হবে, কিন্তু কি from its elementary component, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হবে কিসের থেকে? কার্বন থেকে, অক্সিজেন থেকে। ওয়াটার হবে কিসের থেকে? হাইড্রোজেন থেকে, অক্সিজেন থেকে। সালফার ডাইঅক্সাইড হলো মনে করো কিসের থেকে? সালফার থেকে, অক্সিজেন থেকে। হাইড্রোজেন ক্লোরাইড হইলো মনে করো কিসের থেকে? হাইড্রোজেন থেকে আর ক্লোরিন থেকে। তার মানে হলো এলিমেন্টারি রিঅ্যাকশন। তোমরা জানো এলিমেন্টারি রিঅ্যাকশন কি রিঅ্যাকশন? তোমরা জানো সিনথেসাইজ রিঅ্যাকশন বলে। তোমরা এটা জেনে আসছো যে এই টাইপের এডিশন রিঅ্যাকশন হলো সিনথেসাইজ রিঅ্যাকশন। তাহলে কি বলতেছো? the amount of heat that evolve or absorb when 1 mole, মানে এই যে 1 mole,
one mole substance is produced from its elementary component, is called heat of formation, যদিও অপশনাল তবু বলে দেই, অনেক সময় এটা এফ দিয়ে বুঝাবে, এফ দিয়ে বুঝায় কি হিট অফ ফরমেশন, এফ দিয়ে বুঝালে বুঝবে কি হিট অফ ফরমেশন। তাহলে এটা হচ্ছে কি হোয়াট ইজ হিট অফ ফরমেশন। হিট অফ কম্বাসন, এটা আরেকটা ইম্পর্টেন্ট হিট, তা হলো হিট অফ কম্বাসন। হিট অফ কম্বাসন কি? the amount of heat that evolves when one mole of substance is completely oxidized by oxygen gas is called heat of combustion. আচ্ছা, তোমরা তো খুব ভালো করে জানো যে এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে কম্বাসশন রিঅ্যাকশন, তোমরা খুব ভালো করে জানো যে এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে কম্বাসশন রিঅ্যাকশন, যেখানে একটা সাবস্টেন্স অক্সিজেনের সাথে কি হয়, অক্সিজেনের সাহায্যে বার্ন হয়, কিন্তু সেই বার্নটাকে অক্সিডেশন বলে। তার মানে অক্সিজেন কাউকে অক্সিডাইজ করতেছে, তাহলে কার্বনকে কে অক্সিডাইজ করতেছে? অক্সিজেন। কার্বন অক্সিডাইজ হয়ে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। এই সময় ΔH = -393.5 কিলোজুল পার মোল। দেখো তো, তুমি একটা জিনিস দেখো তো যে এইখানেও এই ΔH, এখানেও এই ΔH, তাহলে এখানে যে এটা হিট অফ ফরমেশন, আবার এইখানে এটা আবার বলতেছে হিট অফ কম্বাসশন। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের জন্য এটা হিট অফ ফরমেশন, কিন্তু কার্বনের জন্য এটা হিট অফ কম্বাসশন। কার্বন ডাই অক্সাইডের দিক থেকে এটা হচ্ছে হিট অফ ফরমেশন, আর কার্বনের দিক থেকে এটা হচ্ছে কার্বনের হিট অফ কম্বাসশন। কার্বন ডাই অক্সাইডের হিট অফ ফরমেশন, আর কার্বনের জন্য সেটা হিট অফ কম্বাসশন। তাহলে দ্য অ্যামাউন্ট অফ হিট দ্যাট ইভলভ, আরেকটা ব্যাপার তোমরা নোটিস করো, এখানে কিন্তু অ্যাবজর্বের কথা বলিনি। হিট অফ কম্বাসশনে নেভার সে অ্যাবজর্ব, কারণ হিট অফ কম্বাসশনে কোনোদিনও অ্যাবজর্ব হবে না। কম্বাসশন রিঅ্যাকশন 100% এক্সোথার্মিক। আচ্ছা, কম্বাসশন রিঅ্যাকশনে হিট ইভলভ হবে কখন? এই যে 1 মোল সাবস্টেন্স, তাহলে এই 1 মোল সাবস্টেন্স কাকে বুঝাইছে? এই কার্বনকে বুঝাইছে। কি হবে? কমপ্লিটলি অক্সিডাইজ হবে। এই যে সে কমপ্লিটলি অক্সিডাইজ হইছে, কার্বন কমপ্লিটলি অক্সিডাইজ হইছে অক্সিজেনের সাহায্যে, তখন যে হিট পাওয়া যাবে সেটা হচ্ছে হিট অফ কম্বাসশন। কার? কার্বনের। এখন আসো, তোমরা আবার এটা ভেবে বসো না যে যত ফরমেশন সবই কম্বাসশন, তা কিন্তু না। কার্বন অক্সিজেন ছাড়া ফরমেশন আছে না? কার্বন আর অক্সিজেন বা অক্সিজেন ছাড়া ফরমেশন আছে না? যে অক্সিজেন নাই এমন ফরমেশনও তো আছে, সেগুলো তার কম্বাসশন না। আবার অনেক কম্বাসশন আছে যেগুলো ফরমেশন না, যেমন মিথেনের কম্বাসশন। যে মিথেন প্লাস অক্সিজেন কি হয়? কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। মিথেন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার, এবং যেখানে ΔH এর ভ্যালু হলো -891 কিলোজুল পার মোল। তাহলে এটা হিট অফ কম্বাসশন কার? মিথেনের। এটা হিট অফ কম্বাসশন কার? মিথেনের। কিন্তু এটা কি কারো হিট অফ ফরমেশন? না, এটা কারো হিট অফ ফরমেশন না, এটা শুধুমাত্র মিথেনের হিট অফ কম্বাসশন। তাহলে এই হিটটা কি? মিথেনের হিট অফ কম্বাসশন। আইডিয়া হলো হিট অফ ফরমেশন কি, আইডিয়া হলো হিট অফ কম্বাসশন কি। এই দুইটা আইডিয়া টুগেদার শেয়ার করলাম। এখন আমি একটা ম্যাথ সলভ করব।
এন্ড খুব ভাইটাল একটা ম্যাথ সলভ করবো। আর ওটা সলভ করার জন্য ফরমেশন আর কম্বাসনের আইডিয়া দরকার ছিল। খুবই ভাইটাল, মানে এটা এত সবার খুব চয়েস খুব বেশি আছে এটা। হিট অফ কম্বাসন অফ কার্বন ডাইসালফাইড, কার্বন and sulfur are respectively minus 1005, minus 390.5 and minus 197 kilojoule per mole। তোমাকে বলবে ক্যালকুলেট heat of formation of CH2। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দেখো তাহলে কি দাঁড়ালো, যে হিট অফ কম্বাসন দেওয়া আছে কার, কার্বন ডাইসালফাইডের, কার্বনের, সালফারের, কত, এত এত এন্ড এত। ক্যালকুলেট দ্য হিট অফ ফরমেশন অফ কার্বন ডাইসালফাইড। এই কার্বন ডাইসালফাইডের হিট অফ ফরমেশন চাইছে। এই স্টেটমেন্ট থেকে কিভাবে এটা চাই দেখো, তারা যা দিচ্ছে আমাকে, তারা আমাদেরকে যা দিল, তাহলে কার্বন ডাইসালফাইড এন্ড অক্সিজেনের রিঅ্যাকশনে কার্বন ডাইঅক্সাইড হবে, সালফার ডাইঅক্সাইড হবে, কার্বন ডাইসালফাইড প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন 1 কার্বন 1, সালফার 2, যার জন্য এখানে 2, শেষে অক্সিজেন ব্যালেন্স করবা 4 আর 2 তে 6, 3 দিলে হয়ে যাবে। এই যে তারা দিয়ে দিচ্ছে মাইনাস 1005 কিলোজুল পার মোল, এটা আমাকে দিচ্ছে তারা, এইটা দিছে। আর কি দিছে, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এটা আমার দিয়ে দিচ্ছে 393। আর এটা দিছে সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড। কিছু বলতেছি না, এইটা দিছে না, এইটা দিছে, তিনটা হিট দিছে, একটা এই রিঅ্যাকশনের জন্য, একটা এই রিঅ্যাকশনের জন্য, একটা এই রিঅ্যাকশনের জন্য, এই তিনটা হিট তোমার দিছে। এখন দিয়ে এই যে কার্বন ডাইসালফাইড, তার হিট অফ ফরমেশন জানতে চাইছে, তাইলে এটা কিভাবে করব, কিভাবে এটা হিট অফ ফরমেশন জানতে পারবো? দেখো সলিউশন কি, আমি ঠিক যেভাবে করতেছি তোমরা সেভাবে ফলো করো। আমি মোটামুটি ইজিয়েস্ট ওয়েতে করার চেষ্টা করতেছি। দেখো কি করবা, তুমি বলবা যে হেয়ার বা উই নো, যাই বলো না কেন, যে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু এইচপি মাইনাস এইচ আর। সবসময় মনে রাখবা যে ডেল্টা এইচ মানে হলো এইচপি মাইনাস এইচ আর। মানে কি, ডেল্টা এইচ মানে হলো, এমনিতে তোমরা কি জানি আসছো, ডেল্টা এইচ মানে H2 মাইনাস H1। আচ্ছা, তাহলে ডেল্টা এইচ বলতে আমরা জেনে আসছি H2 মাইনাস H1। অ্যাকচুয়ালি H2 হচ্ছে কোনটা, প্রোডাক্ট পার্ট, আর H1 হলো রিঅ্যাকটেন্ট পার্ট। তাহলে এইটাকে আমি বলতেছি Hp মাইনাস Hr, Hp মাইনাস Hr, প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকটেন্ট। তাহলে ডেল্টা এইচ মানে হলো Hp মাইনাস Hr, মনে রাখো। ওকে ফাইন, খুব ভালো করে খেয়াল করো। তাহলে প্রোডাক্টের এনথালপি মাইনাস রিঅ্যাকটেন্টের এনথালপি মানেই ডেল এইচ। তাহলে কি এইটা সত্য না, যে এই ডেল এইচ ইজ ইকুয়াল টু এই যে প্রোডাক্টের এনার্জি, এই যে রিঅ্যাকটেন্টের এনার্জি। অর্থাৎ এই ডেল এইচ হিসেবে যদি তুমি এই ডেল এইচ কনসিডার করো, ডেল এইচটাকে যদি তুমি এই ডেল এইচ কনসিডার করো, তাহলে তোমার প্রোডাক্ট মানে কার এনার্জি, এদের এনার্জি, তোমার রিঅ্যাকটেন্ট মানে কি, এদের এনার্জি। ওকে ফাইন, তাহলে প্রোডাক্ট মানে কার্বন ডাইঅক্সাইড, এই ডেল এইচ।
ডেল এইচ কার্বন ডাই অক্সাইড প্লাস সালফার ডাই অক্সাইডের ডেল এইচ সালফার ডাই অক্সাইড, কিন্তু সালফার ডাই অক্সাইড 2 মোল, তাহলে 2 মাল্টিপ্লাই করা লাগবে এই যে প্রোডাক্ট সাইডে মাইনাস মাইনাস রিঅ্যাকশন কারা কার্বন ডাই সালফাইড, তাহলে ডেল এইচ কার্বন ডাই সালফাইডের ডেল এইচ প্লাস সি ইনটু ডেল এইচ, কার ডেল এইচ অক্সিজেনের ডেল এইচ। এখন আসো যে কার্বন ডাই অক্সাইড ডেল এইচ কে আমরা জানি, কার্বন ডাই অক্সাইডের ডেল এইচ কে আমরা জানি, এই দেখো তারা কার্বনের হিট অফ কম্বাসশন দিছে, তারা বলছে কার্বনের হিট অফ কম্বাসশন, আর তোমার কাছে লাগছে কার্বন ডাই অক্সাইডের হিট অফ ফরমেশন। তারা দিছে কার্বনের হিট অফ কম্বাসশন, আর তোমার কাজে লাগাচ্ছ কি হিসেবে, তুমি সেটাকে অ্যাপ্লাই করতেছো কি হিসেবে, কার্বন ডাই অক্সাইড হিট অফ ফরমেশন। তার মানে কার্বন ডাই অক্সাইড হিট অফ ফরমেশন আমরা জানি প্লাস 2 ইনটু সালফার ডাই অক্সাইডেরটা কি জানি, ইয়েস এই যে সালফার ডাই অক্সাইড, তার মানে সালফার ডাই অক্সাইডেরটাও আমরা জানি, এর মানে আমরা সালফার ডাই অক্সাইডেরটাও মাইনাস 393.5 হচ্ছে কার্বন ডাই অক্সাইডের জন্য, 2 ইনটু সালফার ডাই অক্সাইডের হলো গিয়া মাইনাস 197, তাই না? তারপরে মাইনাস, এরপরে মাইনাস ডেল এইচ কার্বন ডাই সালফাইড, এটা কি আমাদের জানা আছে? এটা তো আমাদের জানা নাই। কার্বন ডাই সালফাইডেরটা কি জানা আছে? জানা নাই। আচ্ছা, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস। এইবার একটা ইম্পর্টেন্ট, সবাই অ্যাটেনশন দাও, সবাই অ্যাটেনশন দিও, সেটা হলো এইটা তো জানা নাই, আসলে এইটাই তো আমার কাছে চাইছে, ঠিক না? আমার কাছে তো এইটাই চাইছে। আচ্ছা, এইবার 3 ইনটু 0 করলাম, 3 ইনটু 0 করলাম, কেন করলাম বুঝিয়ে বলি। তার মানে তোমার এই ডেল এইচ, সবাই অ্যাটেনশন দাও, তোমার এই ডেল এইচ মানে প্রোডাক্ট হিসেবে এদের এনার্জি জানা আছে, রিঅ্যাকশন হিসেবে ওটা চাইছে, এই যে যারটা চাইছে তারটা রয়ে গেছে, যারটা চাইছে তারটা কিন্তু ঠিকই রয়ে গেছে, ঠিক না? এইবার ওটা তো দেয় নাই, তাইলে এটা একটা ঝামেলা না? কিন্তু কোনো ঝামেলা না, একদম সিম্পল সলিউশন। এলিমেন্টের হিট অফ ফরমেশন 0, এলিমেন্টের হিট অফ ফরমেশন 0, মনে রেখো, এলিমেন্ট হইলে হিট অফ ফরমেশন 0, এলিমেন্ট হইলে হিট অফ ফরমেশন 0, মনে রেখো, এলিমেন্ট হলে হিট অফ ফরমেশন 0, তাইলে আর ঝামেলা নাই না? কি রয়ে গেল তাইলে? শুধু একটা রয়ে গেছে। আচ্ছা, এদিকে ডেল এইচ যেটা সেটা আচ্ছা থাকো, পরে নেই, এই পাশে 787.5 আসবে, এটা মুখস্থ আছে আমার, 787.5 আসবে মাইনাস ডেল্টা এইচ কার্বন ডাই সালফাইড। আচ্ছা, এইটারে লেফটে নিয়ে আসি, ডেল্টা এইচ কার্বন ডাই সালফাইডটাকে, তাহলে মাইনাস 787.5 মাইনাস ডেল্টা এইচ হয়ে যাবে। এই যে লেফটের ডেল্টা এইচ কে আমরা রাইটে নিয়ে গেছি, লেফটের ডেল্টা এইচ কে আমরা রাইটে নিয়ে গেছি, মাইনাস 787.5 মাইনাস এই ডেল এইচ তো আমাকে দিয়েই দিছে, ওই যে মাইনাস 1005, আর এইটা করলে অ্যান্সারটা প্লাসে আসবে, এবং প্লাসে আসবে 217.5। এখন দেখো তো কিসের ভ্যালু আসছে, দেখো কিসের ভ্যালু আসছে এটাতে, এটা ডেল এইচ কার্বন ডাই সালফাইডের ভ্যালু আসছে না? ডেল এইচ কার্বন ডাই সালফাইডের ভ্যালু আসলো না? আর তোমার কাছে কি চাইছে? ফরমেশন অফ কার্বন ডাই সালফাইড, ফরমেশন অফ কার্বন ডাই সালফাইড মানেই তো ডেল এইচ কার্বন ডাই সালফাইড। দেখো কিভাবে করলাম, এন্ড দিস ওয়েতেই তোমরা করবা, এন্ড দিস ওয়েতেই তোমরা করবা, রিমেম্বার। তাহলে হিট অফ কম্বাসশন দেওয়া আছে, হিট অফ ফরমেশন চাইতে পারে, কম্বাসশন গুলা করবা, যার ফরমেশন চাইছে তারটা রয়ে যাবে, এই যে এন্ড দিস ওয়েতে হিট অফ ফরমেশন করে নিবা। ওকে, তো হিট অফ রিঅ্যাকশন চলতেছে, এন্ড এটা চলতে থাকবে হয়তো।